পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায় বাংলাদেশ বিষয়, তাই না? বাংলাদেশের অর্থনীতি, কৃষি এবং শিল্প। তো সেই কৃষির কিছু অংশ ছিল পাট, ধান, গম, আলু, দেন তামাক ইত্যাদি বিভিন্ন পণ্য সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তার উৎপাদন পদ্ধতি, কোন মাটিতে ভালো জন্মে, কোন এলাকাগুলোতে ভালো জন্মে, তাই না? আজকে আমরা শিল্প নিয়ে আলোচনা করবো। শিল্পের আবার দুটি অংশ, ক্ষুদ্র শিল্প আর একটা হলো বৃহৎ শিল্প। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 4-এ আলোচনা করব বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্প। তো বাংলাদেশের শিল্পে কি কি আলোচ্য বিষয় রয়েছে আমরা দেখছি। সেক্ষেত্রে আমরা এখানে কুটির শিল্পের একটি কার্যক্রম দেখতে পাচ্ছি, যে পরবর্তীতে কত সুন্দর পোশাক তৈরি করা হলো, কেমন? এবং এই ধরনের জিনিস কিন্তু আমরা বাসায় শিক্ষা হিসেবেও কিন্তু ব্যবহার করতে, তাওয়ালে ব্যবহার করি, গামছা ব্যবহার করি, তাই না? এগুলো আমাদের ক্ষুদ্র শিল্পেরই অংশ, কিন্তু কুটির শিল্প। বস্ত্র শিল্প। বস্ত্র শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে। এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। একসময় এদেশে তৈরি মসলিন কাপড় জগৎ বিখ্যাত ছিল। এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বস্ত্র শিল্পগুলো দেশের বস্ত্রের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না, এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয়। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের আলোচ্য বিষয় হলো বস্ত্র শিল্প। তো এখানে রিডিং করে শোনানো হলো, তুমি শুনলা, এটা কাজ হবে না। তোমাকে কি করতে হবে? নিজে রিড আউট করতে হবে। বইটি হাতে নাও, বইটি হাতে নিয়ে লাইন বাই লাইন তুমি পড়বে, তোমার মাথায় কিছু ইনফরমেশন নেওয়ার ট্রাই করবে। এবং আমরা আমাদের ক্লাসের মূল বৈশিষ্ট্য থাকে যে প্রত্যেকটা রিডিং থেকে অন্ততপক্ষে 3 থেকে 4টি প্রশ্ন তৈরি করা এবং উত্তর লেখা। তো বস্ত্রশিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। বস্ত্র, দ্যাট মিনস পোশাক আশাকের যে শিল্প। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে, অর্থাৎ ফ্যাক্টরি রয়েছে, কিংবা আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি, সেগুলো কিন্তু কোথায় রয়েছে? ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলাতে। এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। জামদানি শাড়ি হলো একটি বিশেষ ধরনের শাড়ি, ঐতিহ্যবাহী শাড়ি বাংলাদেশের। এটি খুবই দামি বলবো, দামি এবং বাংলাদেশের ঐতিহ্য বহন করে এরকম একটি শাড়ি হলো জামদানি শাড়ি। একসময় এদেশে তৈরি মসলিন কাপড় জগৎ বিখ্যাত ছিল। এই কাপড়টি হলো এমন একটি কাপড়, আমরা শুনেছি যে একটি আংটির মধ্য থেকে অনায়াসে একটি কাপড় ঢুকিয়ে দেওয়া যেত। অর্থাৎ তুমি থিঙ্ক করো যে একটা আংটি এরকম, কেমন? সেই আংটির মধ্য থেকে একটি কাপড়ের পুরো অংশ লম্বাভাবে একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে বের করতো। তার মানে কতটা মিহি ছিল এবং কতটা নিপুণ দক্ষতার সাথে এই শিল্পীরা তারা এই জামদানি শাড়ি তৈরি করতো, কেমন? এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। এদেশের বস্ত্র শিল্পগুলো দেশের বস্ত্রের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না, এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয়। এটা কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমাদের দেশে এত শিল্প কারখানা থাকতেও বস্ত্র কিন্তু আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। তা আমরা এখান থেকে কি কি তথ্য পেলাম বন্ধুরা? বস্ত্র শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। তাহলে প্রশ্ন কি হতে পারে? বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম কি? বস্ত্র শিল্প। বাংলাদেশের কোন কোন জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে? উত্তর কি হবে? ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর। কোশ্চেনগুলো মনে রেখো। এদেশে তাঁত শিল্পে উন্নত মানের কি তৈরি হচ্ছে? সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে তাঁত শিল্পে, কেমন? তারপর কি বলছে যে জগৎ বিখ্যাত কাপড়ের নাম কি? সেটি হলো মসলিন কাপড়। বাংলাদেশে সহ অন্যান্য দেশে কোন বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে? সেটা কিন্তু সেই মসলিন কাপড়। এই জামদানি শাড়ি কিন্তু আমাদের দেশে তৈরি হয়, মসলিন কাপড়ের যথেষ্ট চাহিদা রয়েছে।
বিদেশ থেকে কি আমদানি করতে হয়, অর্থাৎ পোশাক শিল্পের চাহিদা মেটানোর ক্ষেত্রে বস্ত্র আমদানি করতে হয় আমাদের উদ্বৃত্ত চাহিদা পূরণ করার জন্য। তো আমরা এই কোশ্চেনগুলো নিজেরা লিখবো এবং উত্তরগুলো লেখা ট্রাই করবো। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কাপড় বুননের কাজ চলছে একটি গার্মেন্টসে। আমরা কিন্তু দেখতে পেলাম যে একটি পোশাক শিল্প কারখানায় তারা বিভিন্ন ধরনের কাপড় চোপড় তৈরি করছে। এটাই ছিল আমাদের এখানে দৃশ্যমান বিষয়। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। পোশাক শিল্প। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়া চামড়াজাত দ্রব্য যেমন জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয়। ওকে, পোশাক শিল্প। একটু আগে আমরা কি ছিল আলোচ্য বিষয় বস্ত্র শিল্প, এখন হলো পোশাক শিল্প। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। সিংহভাগ বলতে অর্থাৎ অনেক অংশ, 100 ভাগের মধ্যে প্রায় 60 ভাগই আসে কোথা থেকে? এই পোশাক শিল্প থেকে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়াও চামড়াজাত দ্রব্য যেমন জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয়। এখান থেকে কোশ্চেন তৈরি করবে এবং উত্তর করবে কমপক্ষে 4টি। বাংলাদেশের একটি মানচিত্র দেখতে পাচ্ছি, নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা। শিক্ষার্থী বন্ধুরা, এই আমি যে কাপড় শার্টটি পরে আছি, কিন্তু এটা কি এভাবেই আসলো? কত প্রক্রিয়া, কত ধাপ অনুসরণ করার মাধ্যমে কিন্তু ফাইনালি একটা পোশাক কিন্তু হয়। তোমরাও যে ধরনের পোশাক পরো, আমরা কিন্তু সেই ধরনের একটি চিত্র দেখতে পেলাম যে কিভাবে সুতো থেকে আস্তে আস্তে করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ পোশাক তৈরি করা হয়। তো এভাবেই কিন্তু আসে। আমরা পরবর্তী অংশে যাচ্ছি। পাট শিল্প। কাঁচামাল হিসেবে আমরা যেমন পাট রপ্তানি করি তেমনি পাটজাত পণ্যও রপ্তানি করি। পাট কলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন সুবিধা। আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট এমনকি বস্ত্র তৈরি করি। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে আবার বিদেশেও রপ্তানি করা হয়। পাট শিল্প। কাঁচামাল হিসেবে আমরা যেমন পাট রপ্তানি করি তেমনি পাটজাত পণ্য রপ্তানি করি। কেমন? তাহলে কি বলছে? কাঁচামাল হিসেবে আমরা যেমন পাট রপ্তানি করি তেমনি পাটজাত পণ্য রপ্তানি করি। অর্থাৎ কাঁচামাল হিসেবে আমরা যে পাট রয়েছে সে পাটটাকে বিদেশে রপ্তানি করি, বিদেশে পাটের টাকার বিনিময়ে। আবার এটা দিয়ে যে ধরনের পণ্য আমরা তৈরি করি, যেমন ব্যাগ হতে পারে, কার্পেট হতে পারে, সেগুলোও কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। পাট কলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। হ্যাঁ, যে পাটকলগুলো সাধারণত নদী তীরবর্তী অঞ্চল যেগুলো রয়েছে নারায়ণগঞ্জ, চাঁদপুর এবং খুলনার দৌলতপুরে। এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন সুবিধা। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু খুব সহজে আমরা যাতায়াত করতে পারি, সেখান থেকে পণ্য আনা নেওয়া করতে পারি। এজন্য কিন্তু এই অঞ্চলগুলোতে, এই জেলাগুলোতে পাটকল গড়ে উঠেছে। আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট এমনকি বস্ত্রও তৈরি করি। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে আবার বিদেশেও রপ্তানি করা হয়। শিক্ষার্থী বন্ধুরা,
এখান থেকে তোমরা 5টি প্রশ্ন তৈরি করবে। 5টি প্রশ্ন, আমি এই প্রশ্ন তৈরি করার কথা এই জন্যই বলি, তোমরা একটি কোশ্চেন তৈরি করার জন্য একটা লাইন বারবার পড়বে, পুরো টপিক্সটা বারবার পড়ে বোঝার চেষ্টা করবে। দ্যাটস আমি কিন্তু এই কাজটা তোমাদের করতে বলি। সুতরাং এই প্রশ্নটি তোমরা তৈরি করবে এবং অবশ্যই ক্লাসে জমা দেওয়ার ট্রাই করবে। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এসো বলি। আমাদের আমদানি করা 4টি এবং রপ্তানি করা 4টি পণ্য সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমদানি: বুনন তুলা, পেট্রোলিয়াম, কাঁচামাল হিসেবে তুলা, পাম তেল। রপ্তানি: ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার, মেয়েদের পোশাক। উপরের কোন উপাদানগুলো পোশাক শিল্পের অংশ? উপরে বর্ণিত পোশাক শিল্পের কোন উপাদানগুলো আমদানি করা হয়? কোন পোশাকগুলো রপ্তানি করা হয়? আমরা এখনো তুলা আমদানি করি কেন? ওকে, শিক্ষার্থীরা এখানে আমরা দেখতেই পাচ্ছি দৃশ্যমান যে আমদানি করি কি, অর্থাৎ বিদেশ থেকে কি কি পণ্য আমাদের আনতে হয় আমাদের প্রয়োজন মেটানোর জন্য। রপ্তানি হলো আমাদের চাহিদা মেটানোর পরে বিদেশে আমরা উচ্চ লাভে কোন ধরনের পণ্যগুলো সাপ্লাই করে থাকি, কেমন রপ্তানি করে থাকি। তো এখানে আমাদের কোশ্চেন রেখেছি উপরের কোন উপাদানগুলো পোশাক শিল্পের অংশ। তো পোশাক শিল্পের অংশ হিসেবে আমরা দেখতে বুনন তুলাটা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের পোশাক শিল্পের অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে। কাঁচামাল হিসেবে তুলা, দেন পোশাক শিল্পের ছেলেদের পোশাক আছে, টি শার্ট রয়েছে, সোয়েটার রয়েছে, মেয়েদের পোশাক রয়েছে, তাই না? এরপর বলছে উপরে বর্ণিত পোশাক শিল্পের কোন উপাদানগুলো আমদানি করা হয়। কোন উপাদানগুলো আমদানি করা হয়? উপরে বর্ণিত পোশাক শিল্পের কোন উপাদানগুলো আমদানি করা হয়? তো আমাদের আমদানির অংশ কিন্তু এটা। তো আমদানির ক্ষেত্রে আমরা কি বুনন তুলা, দেন হলো কাঁচামাল হিসেবে তুলা কিন্তু আমদানি করে থাকি। পেট্রোলিয়াম কিংবা পাম তেল এটা কিন্তু আমাদের পোশাক শিল্পের মধ্যে পড়ে না। পরবর্তী প্রশ্ন হলো কোন পোশাকগুলো রপ্তানি করা হয়। তো কোন পোশাকগুলো রপ্তানি করা হয় তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার এবং মেয়েদের পোশাক। আমরা এখনো তুলা আমদানি করি কেন? আসলে আমদানি কখন করি? যখন আমাদের দেশে প্রয়োজন মতো উৎপাদন না হয় তখনই কিন্তু আমরা আমদানি করি। কেন করি? এই তুলা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সুতো তৈরি হয়, বিভিন্ন ধরনের পোশাক আশাক তৈরি হয়, হ্যাঁ। তো সেইগুলো তৈরি করার জন্যই, আমাদের দেশের চাহিদা মেটানোর জন্যই আমরা তুলা বিদেশ থেকে আমদানি করে থাকি। তো এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এসো লিখি। মনে করো কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে দেশের 70,000 হেক্টর তামাক ক্ষেতকে তুলা ক্ষেতে পরিণত করবে। তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করে কৃষকদের উদ্দেশ্যে কিছু লেখো। ওকে, আমরা কিন্তু এই যে আমরা জেনেছিলাম যে তামাকও কিন্তু আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত, কিন্তু তামাক সেটা কোনোভাবেই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, কারণ এটা থেকে বিড়ি সিগারেট সহ নানা খারাপ পণ্য তৈরি করা হয়, তাই না? তো সেক্ষেত্রে কি বলেছে যে তুমি যদি 70,000 হেক্টর তামাক ক্ষেত্রে তুলা ক্ষেত্রে পরিণত করো, তাহলে কি ধরনের উপকার তোমার হবে? গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি? অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তামাক ক্ষতিকর হলেও তুলা কখনোই ক্ষতিকর না। এবং আমাদের দেশীয় চাহিদা মেটানোর জন্য তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়। তো যখন আমি তামাক খেতে তুলার চাষ করব তখন আমি তো নিজের দেশীয় চাহিদা মেটাতে পারবো, পাশাপাশি বিদেশেও কিন্তু রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, যার ফলে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী থাকবো, সামাজিকভাবে আমরা ভালো থাকবো। তো এই বিষয়গুলো তোমরা বিবেচনা করে ছোট একটি আরো কিছু করি। উপরের ছকটি থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক কর্মীদের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো। আচ্ছা, বলছে উপরের ছকটি থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক কর্মীদের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো। তো আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে রপ্তানি করি কিন্তু এই ধরনের ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার, মেয়েদের পোশাক। এবং ক্লাসের কোনো একটি অংশে ভিডিও আমরা দেখলাম যে পোশাক শ্রমিক কর্মীরা যে কিভাবে তারা তাদের শ্রম দিয়ে তারা পোশাক তৈরি করছে, তাই না? তো আসলে কিন্তু রিয়েল হিরো তারাই, কারণ তারা পোশাক তৈরি করছে বিধায় আমরা কিন্তু পোশাক পরতে পারছি খুব অল্প দামে, এবং শুধু তা না, আমরা বিদেশে কিন্তু রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। সুতরাং যদি আমাদের দেশে এই পোশাক কর্মীদের কর্ম না থাকতো, তারা যদি এই পোশাক তৈরি করতে না পারতো, তাহলে কিন্তু কোনোভাবে আমরা বিদেশে বৈদেশিক মুদ্রা অর্জন তো দূরের কথা, আমরা নিজেরাও সঠিকভাবে পোশাক পড়তে পারতাম না। কারণ বিদেশ থেকে যদি আমাদের আমদানি করতে হতো তাহলে সেক্ষেত্রে উচ্চ মূল্য কিন্তু আমাদের দিতে হতো, তাই না? তো এই বিষয়টি বিবেচনা করে তুমি একটি ছোট প্রবন্ধ লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। সবাই ভালো থেকো, কাজগুলো সুন্দরভাবে করা ট্রাই করো। আল্লাহ হাফিজ।